Oh, that's Acha, প্রথমেই, I don't want to talk in detail about this stuff. There are various types of walls. The wall দিয়ে তো চিন্তার কিছু নাই, unless it is a shear wall. First of all, panel wall হতে পারে. The purpose is to enclose the building. এই যে নর্থ সাউথের প্যানেল ওয়াল, আউটসাইডে যে এনক্লোজার করার যে ওয়াল গুলো আছে ওগুলোতে ক্র্যাক করেছে. We don't care. They may be concrete block bricks or tile blocks or whatever. These are not structural walls. Panel wall. Curtain walls are almost similar to panel walls, but they are not supported at each story. Panel wall গুলো প্রত্যেকটা ফ্লোরে ইট মেসনরি করা হয় আর কি, ব্রিক্স এর ওয়াল তোলা হয়. আর কার্টেন ওয়ালটা ইউজুয়ালি দে আর নট কনস্ট্রাক্টেড অন এভরি ফ্লোর. তারা অনেকগুলো ফ্লোর মিলে একটা বড় লম্বা ওয়াল তৈরি করে দেওয়া হয়. এটাও বিল্ডিং এর স্ট্রাকচারের পার্ট না, বাট ইট হ্যাজ টু বি ডিজাইনড প্রপারলি. দে আর সেলফ সাপোর্টিং. সো কখনো কখনো বিল্ডিং এর সাথে অ্যাঙ্কর করা হতে পারে, but এটাকে আমরা usually we do not design it as to have a lateral support for the building. ওয়ালটা নিজেই সেলফ সাস্টেনিং থাকলে আমরা খুশি. It is not part of the building structure, garden wall. Then bearing wall হচ্ছে, this is something we need to talk about. এটা শুধু vertical load carry করবে bearing wall. Only vertical load. There will be no lateral load. So bearing wall বিল্ডিং হতে পারে, বাট লো রাইজ বিল্ডিং এ, ফর এক্সাম্পল একতলা দোতলা বড় জোর, এর বেশি উঁচু হলে বিয়ারিং ওয়াল নট অ্যাপ্লিকেবল. বিয়ারিং ওয়াল হচ্ছে ইউ ডু নট প্রোভাইড এনি কলাম. মনে করো ইউ আর ডিজাইনিং এ লার্জ ওপেন স্পেস লাইক এন ইন্ডাস্ট্রি বিল্ডিং ওর লাইক এ জিমনেশিয়াম, একটা ওপেন স্পেস লাইক এন এয়ারপোর্ট, লাইক যেটা বিশাল ওপেন স্পেস হবে, single storied, maybe maximum 2 storied, and you do not provide any column there. Column না দিলে তুমি তখন দুই পাশে দুইটা লম্বা করে বিয়ারিং ওয়াল দিয়ে দিবা, এবং সেই বিয়ারিং ওয়াল থেকে দুপাশ থেকে হয় স্টিলের বিম বের হয়ে আসবে, স্টিলের র্যাফটার বলে, র্যাফটার চলে আসবে, অথবা folded plate দিয়ে roofing করবে. There are various technologies for roofing systems in this type of large open buildings like gymnasium, airport অথবা ইন্ডাস্ট্রি বিল্ডিং, এরকমের জন্য বিভিন্ন ধরনের ফ্লোরিং সিস্টেম আছে. ফ্লোর তো আমাদের কনসার্ন না, ফ্লোরে ট্রাসও দেওয়া যায়. এই ট্রাসগুলো আমরা চাইলে দুই পাশের কলাম না দিয়ে বিয়ারিং ওয়াল দিয়ে যেতে পারি. বিয়ারিং ওয়াল দিলে একটু স্পেস কম খাবে আর কি, বিয়ারিং ওয়ালটা লং এন্ড ন্যারো হবে, তো ভেতরের দিকে কম ঢুকবে, স্পেসটা একটু বেটার ইউটিলাইজেশন হবে. That is why we need to go for bearing wall. Bearing wall will be designed only to carry vertical load. তার সেলফ ওয়েট ছাড়া রুফ লোড যেটা সেটা সে ক্যারি করবে. এটাই বিয়ারিং ওয়াল ডিজাইন. আমরা হয়তো বিয়ারিং ওয়াল ডিজাইন এটা আজকে একটু দেখব. দেন শিয়ার ওয়াল হচ্ছে আমাদের আজকের কনসার্ন. শিয়ার ওয়াল শুধুমাত্র যে ভার্টিক্যাল লোড ক্যারি করবে তা না, শিয়ার ওয়াল ল্যাটারাল লোডও ক্যারি করবে. ল্যাটারাল লোড ক্যারি করলে শিয়ার ওয়ালের মধ্যে ভার্টিক্যাল লোডের কারণে অ্যাক্সিয়াল ফোর্স আসবে, ল্যাটারাল লোডের কারণে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট দুটাই আসবে. সো আজকের কনসার্ন হচ্ছে বেসিক্যালি শিয়ার ওয়াল, বাট বিফোর দ্যাট উই শ্যাল টক এ লিটল বিট অ্যাবাউট বিয়ারিং ওয়ালস. When we finish with shear walls, maybe we'll finish by today. In the next class, we shall talk about retaining walls. Retaining walls are different. So shear wall ke amra lateral load e design kori to, shear wall design korai hoy je it will resist wind and earthquake loads. So shear wall design khub tricky. Kothin kichu na, just you need to be careful when you design a shear wall. So এই হচ্ছে একটা ওয়ালের
various types of forces. আমার মনে হয় আরো অনেক ছবি আছে, বাট আমার কাছে মনে হয়েছে এই ছবিটা বেশ ভালো, সো আগে এটাই দেখো। At first you need to understand the coordinate axis. আচ্ছা, coordinate axis দেখা যাচ্ছে না, সো আমি একটু ড্র করি কোঅর্ডিনেট সিস্টেম গুলো। লেটস সে এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস, XYZ যাই বলো না কেন, এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ডিরেকশন। এই ছবিটা তোমাদের বই থেকে নেওয়া, আমাদের বই থেকে। দেন দিস ইজ অ্যানাদার কোঅর্ডিনেট ডিরেকশন। মনে করো একটা X একটা Y, then we have the vertical direction axis. So এই তিনটা কোঅর্ডিনেট ডিরেকশনে, ফার্স্ট অফ অল ভার্টিক্যাল ডিরেকশনে সেলফ ওয়েট কাজ করে। যে সেলফ ওয়েটের অ্যারোটা দেখা যাচ্ছে, ডাউনওয়ার্ড সেলফ ওয়েট কাজ করবে। অ্যান্ড শিয়ার ওয়াল হতে পারে অথবা বিয়ারিং ওয়ালও হতে পারে। বোথ অফ দিস টু টাইপস উইল ক্যারি দিস অ্যাক্সিয়াল ফোর্স ডাউনওয়ার্ড। কারণ ওয়ালটা তো কোনো না কোনো স্ট্রাকচারাল মেম্বারকে সাপোর্ট দিবে, একটা রুফকে সাপোর্ট দিতে পারে, হ্যাঁ, যে কোনো রুফ থাকতে পারে, ফ্লোর থাকতে পারে। So some loads will be directly applied vertically to the shear wall as in the form of an axial force. So a force to থাকবেই। Then let's consider the two horizontal axis system. এটা হলো একটা, মনে করো এটা x axis, x direction একটা shear force আছে, we call it in plane shear. In plane shear বলার উদ্দেশ্য হচ্ছে এই ওয়ালের প্লেনটা হচ্ছে যে এক্স ডাইরেকশনে, ওয়ালের লেন্থ এক্স ডাইরেকশনে। নোটিস করো ওয়ালের লেন্থকে আমরা বলছি এল সাবস্ক্রিপ্ট ডব্লিউ, ওয়ালের লেন্থকে আমরা বলছি এল সাবস্ক্রিপ্ট ডব্লিউ। সো দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ওয়াল। তো লেন্থ যে ডিরেকশনে, সেই ডিরেকশনে যে শিয়ার ফোর্স কাজ করছে, দ্যাট উইল কল ইট ইন প্লেন শিয়ার। লেন্থ ডিরেকশনের perpendicular যে direction, let's call it y direction. Y direction এ যে shear force, এই যে অ্যারোটা দেখা যাচ্ছে, we'll call it out of plane shear. So there are two shear forces, in plane shear which is along the length direction of the wall, and out of plane shear which is along the perpendicular direction of the wall. By the way, we will design the wall to resist only the in plane shear. Out of plane shear is usually negligible. We don't design the shear wall to resist out of plane shear. আমরা কেবলমাত্র in plane shear এর জন্যই করি। কিছুক্ষণের মধ্যে আমি বলবো কেন। আচ্ছা, so in plane shear, out of plane shear, there are two shear forces and one axial force. Now let's talk about the moments, the bending moments. Say there is a moment like this. এরকম একটা মোমেন্ট আছে, যে ব্লু কালার আমি যেটা দেখাচ্ছি, this moment is called the in plane moment. ওই যে বইয়ের ছবিটা তো দেখানো আছে, for a better understanding আমি আরেকটা অ্যারো কার্ভ ড্র করলাম।
So this moment is called the in-plane moment, in-plane bending moment. So this moment will create tensile stresses on this corner and compressive stresses at this corner. And this moment is the moment for which we shall design the shear wall. There is another moment which we shall not consider. It will be called out of plane moment. Out of plane moment acts this way. I'm not sure if it is understandable, but I tried my best. This purple colored arrow gives you an idea how another moment acts on another plane. This purple color moment is called out of plane moment. Out of plane moment, of course it happens, but we do not consider it that much for design. Because in a plan view, I'll tell you why in a moment. So this figure gives you the basic idea about the forces that act in a shear wall. So let's summarize the forces. Number one, there is an axial force, the vertically downward arrow. An axial force acts directly vertical on the wall. Then there are two shear forces. One is called the in-plane shear, acting this shear force. In-plane shear, acting parallel to the length of the wall. And the other one is out-of-plane shear, acting perpendicular to the length of the wall. This arrow. So we shall design the wall to resist in-plane shear only. Then there are two moments. One is the blue colored, which is called in-plane moment, and the other one is the purple color, out of plane moment. We shall design the wall to resist the in-plane moment only. In all our future calculations, there are three notations to remember. Tinta notation mukhosto rakhte hobe. Number one is the wall thickness. Wall total thickness is H. Number two is wall length, L subscript W. And number three is height of the wall, L subscript C. LC, LW, wall, and H. These are the three dimensions of the wall. You can see some beams or slabs at the two ends of the wall. These are different things. We are designing only the wall. At the bottom, there may be a beam or slab, or at the top, there may be another beam or another slab. We are not concerned with those design at this moment. We shall design only the wall today. Okay. So let's have the different types of reinforcements provided in a shear wall. So number one, most important types of reinforcements are the horizontal reinforcements. Horizontal reinforcements are the main reinforcements here. The horizontal bars will resist the shear forces. That is why we call it a shear wall. The vertical bars, these are called longitudinal bars. Vertical bars should be provided, but they don't resist shear force. And thirdly, there are these corner bars. Corner bars will resist the in-plane bending moment. As I have mentioned, that there are three things. In-plane shear. To resist in-plane shear, we will provide horizontal reinforcements. To resist
in plane moment, we will provide these corner reinforcements. And longitudinal direction reinforcements are also required for if there is no longitudinal shear force whatsoever, but you need temperature and shrinkage reinforcements, you need distribution steel, and so on. So for various reasons, there should be nets. So you need to have longitudinal direction reinforcements as well. But basically, the main reinforcement is transverse reinforcements or horizontal reinforcements, and of course, the corner reinforcements are required for in-plane shear force. Then I want you to remember these notations very carefully. Number one, as I mentioned just a while ago, that the main shear reinforcements are the horizontal one. Horizontal reinforcements are the main shear reinforcements. They are called AT, T for transverse. So AT is our main reinforcements. AT will be provided at a spacing. Say we provide one bar here, another bar there, another bar there, vertically one above another. So AT has a spacing S. So when you specify AT, transverse or horizontal reinforcements, you say AT is the total steel area per feet, and S is the spacing of horizontal reinforcements. And then we have these longitudinal reinforcements, AL. The spacing of AL is S1. Spacing of AL is S1. So to summarize, we need to notice that first, the longitudinal or vertical reinforcements, total steel area AL per feet and spacing S1, reinforcement ratio is rho L. Basically AL by B 12 into S1, rho L. Then we have transverse reinforcements. Total area per feet is AT with spacing AS, and reinforcement ratio is rho T. Then we have flexural reinforcements AS, I mean the corner reinforcements, flexural reinforcements AS. So these are the three types of reinforcements that we shall provide in a shear wall. And when we calculate all of these reinforcements, we need to understand that the total length of the wall is LW. Total length is LW, but you know, we have a concept of effective depth. Effective depth is from one side, maybe from the compression side, to the center of steel, which is D. D is steel centroid theke compression face porjonto distance. So LW থেকে D calculate করতে হলে you need to subtract clear cover and everything. But here we need to understand that we do not calculate D accurately here. We just consider D is equal to 80% of LW. All of these things are written. You don't have to take notes today. If you take notes, you forget. You cannot follow properly. But for the time being, I think you need to remember exactly what is AT, what is AL, what are the spacing S and S1, and what do you call AS, D, and previously you learned thickness H, length of the wall LW. In this figure, I also took this figure from the book. Now the height is written as HW. একটু আগে আমরা এটা বলেছিলাম height LC. এই দুইটাই আমাদের ইউজ করতে হবে বিকজ বইয়ে দুইটাই বিভিন্ন ভাবে আসছে। সো LC মানে height of the wall এবং HW মানেও height of the wall, দুইটাই মাথায় রাখতে হবে। সো এই নোটেশন গুলো জানার পরে now we shall go to the specifications by ACI. এই নোটেশন জেনে যাবার পরে we will go to the ACI specifications. Does anyone have any question, or if you want to take a look at this figure and the notations for one more minute, I'll keep it here for you. আমি এটা আরো 1 মিনিট ঝুলিয়ে রাখতেছি, তোমরা একটু নোট নাও বা একটু দেখো,
so that পরের স্লাইডগুলো যেন ইজিলি বোঝা যায়। স্যার S1 আর S এর মধ্যে কি ডিফারেন্স আছে স্যার? S1 আর S এর মধ্যে S হচ্ছে কে তুমি? এই আমার রুমে কে যেন আসতে চাই, স্টুডেন্ট। আমি এখন ক্লাস নিচ্ছি, আমি একটা অনলাইন ক্লাস, এখন তো ইন্টারভিউ দেওয়া সম্ভব না। ঠিক আছে, আজকে ক্লাস নিয়ে আমি চলে যাবো, তুমি আগামীকাল আসতে পারো। কি নিয়ে ইন্টারভিউ করবো তুমি? ও আর্থকুয়েক নিয়ে। আমাদের চেয়ে অন্যরাই তো বেশি বুঝে, তুমি আমাদেরকে জিজ্ঞেস করে কি লাভ? সিনিয়র ফ্যাকাল্টি তো কতজন আছে না, কাউকে পাচ্ছ না? কালকে সবাইকে পাইবা, কালকে তো আর অনলাইন ক্লাস নাই। তুমি কি জানো আর্থকুয়েক নিয়ে কারা কাজ করে? হু আর দ্য এক্সপার্টস ইন আর্থকুয়েকস? না, জানো না। You should know it. At first you need to know who are the real experts, then you select the people who works on earthquake. এই যে বিল্ডিং ক্র্যাক করেছে, who knows it better? বলো তো, who is the perfect person to talk about? I thought someone from civil engineers or architects. আচ্ছা, এটা ভালোই চিন্তা করছো। Only professor in structural engineering. No one else knows better than anyone. No one knows better than these guys. You should talk to structural engineering professor, okay? যাও, Thank you, sir. যিনি বিল্ডিং ডিজাইন করেন। Okay, thank you, sir. ইন্টারভিউ নিতে আসছে, বাই দ্য ওয়ে। সো দেখছো এর মধ্যে? জি স্যার। Hey, are you listening? Yes, sir. Good. আচ্ছা, দেন এখানে কিছু স্পেসিফিকেশন আছে, বাট আই থিঙ্ক আই নিড টু ওপেন দ্য বুক, কারণ এই স্পেসিফিকেশন গুলো খুব দ্রুত চেঞ্জ হয়। লেটস সি হোয়াট ইজ ইন দ্য নিউ ভার্সন অফ দ্য বুক। আমাদের বইয়ের নতুন ভার্সনে এটা চেঞ্জ হয়েছে কিনা দেখি। আমি এটা আপডেট করেছিলাম, বাট আমার ওই পেন ড্রাইভ ইয়ে হয়ে গেছে, সো আমার কাছে এখন, আমি আজকে খুলে দেখলাম যে এটা পুরোনো ভার্সনটা হয়ে গেছে। সো লেটস ওপেন দ্য বুক নাও। মোবাইল ফোনে কেউ আছো? মোবাইল ফোনে থাকলে তো বইয়ের লেখা পড়তে পারবা না। We always prefer the students to join using a computer, laptop, desktop, চাইলে টেলিভিশনে জয়েন করতে পারো, কিন্তু মোবাইলের ছোট স্ক্রিনে যদি জয়েন করে থাকো, you cannot follow it. Acha, first of all, ACI has some specification on the wall thickness. So at this stage, we are learning ACI code requirements on wall thickness. কি হলো এটা?
wall thickness. So you need to notice only this portion. The minimum thickness of interior walls, interior shear wall, should be the smallest of thickness. Thickness is H, 4 inches, LC by 25 or LW by 25 for bearing wall. For bearing wall. And 7.5 inch for exterior or foundation walls. So these are the minimum requirements. এটা minimum বললেও আমাদের ইয়ে হচ্ছে you should take the highest of these three. ACI বলেছে code limits the minimum thickness. So these three are the limiting points. So you should take the largest of these three values for your wall thickness. এটাই বোধহয় লেখা আছে এখানে। ঠিকই আছে। Thickness of non-bearing wall is 4 অথবা L by 30, LC by 30 or LW by 30. We are not designing non-bearing walls. Non-bearing মানে হচ্ছে যেটা vertical load carry করে না, ওটা তো আমরা ডিজাইন করব না। We shall design bearing walls, this one. But if you ever design a non-bearing wall বলতে freestanding wall. Freestanding wall হয় না, boundary wall এর মতো freestanding wall, যেটা load bear করছে না, but এটা একটা concrete wall. In that case, the thickness should be limited to the smallest of these three numbers. মানে এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হবে wall এর thickness. তুমি হয়তো জানো যে unfortunate event, এই যে পরশুদিনের আর্থকোয়েকে নারায়ণগঞ্জে একটা wall boundary wall collapse করেছে, because বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এগুলো ফলো করে না। Non-bearing wall হলেও there is a requirement for thickness. যাই হোক, this is the thickness requirement for our shear wall. Then reinforcement এর কিছু minimum requirement আছে. Let's see the reinforcements requirement, general considerations for reinforcements. এটা দেখার আগে আমার মনে হয় এটা চেঞ্জ হয়েছে এখানে। This part is too different. একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। So at first you need to calculate this quantity. At first a equation 14.2 তোমাকে ক্যালকুলেট করতে হবে। Equation 14.2 এর একটা একটা করে প্যারামিটার আমি এক্সপ্লেইন করছি, শোনো। Number 1 হচ্ছে phi. You know, for any shear, phi is 0.75. To clear? For any shear force, phi is 0.75. এটা আছে, phi is 0.75. আচ্ছা না থাকলেও we all know it. Phi is 0.75. Then I think you all know lambda. Lambda is কি বলে, for normal weight concrete lambda is equal to 1, and for lightweight concrete lambda has a different value, smaller. So আমাদের এখানে তো we always deal with normal weight concrete, so lambda equal to 1 for us. So দুইটা খুব ইজি হয়ে গেল, phi 0.75, then lambda lightweight concrete factor, which for normal weight concrete it is 1.
Then square root f prime c. I think this is also easy for you. F prime c is f prime c, concrete compressive strength, square root f prime c. Then area of shear, ACV, area of concrete for shear. এটা হচ্ছে area equal to BD. B is LW, B is LW না, D হচ্ছে 0.8 LW. আমি কি একটা একটা করে লিখবো নাকি চিন্তা করতেছি, আমার মনে হয় লিখিব। আরে হোয়াইট বোর্ড থাকলে খ্যাট করে লিখে ফেলতাম আর কি, এখন তো এটা কপি করে আনতে পারছি না। স্যার স্ক্রিনশট নিয়ে পেস্ট করে দেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে পেস্ট করে দিচ্ছি। So first of all, phi আমাদের strength reduction factor, which is 0.75 for shear. Then we have lambda, which lightweight concrete factor, which is equal to 1 for normal weight concrete. Then I think all of you know F prime C. F prime C is F prime C, compressive strength of concrete. ACV, is shear area. It should be H times D, which means H times 0.8 LW. What else? Alpha C. Alpha C is something we need to calculate.
আলফা সি ক্যালকুলেট করতে হলে আরেকটু ঝামেলা করতে হবে। Alpha C is a coefficient defining contribution of concrete strength to nominal wall shear strength. So alpha C একটা coefficient nominal wall strength কে concrete strength কিভাবে contribute করে সেটা জানার জন্য। alpha C দুইটা বা তিনটা ভ্যালু আছে। Number 1, alpha C equal to 3 if HW by LW is less than 1.5. So আমি বরং এটা simple করি, alpha C equal to 3 if HW by LW equal to or less than 1.5. Alpha C equal to 2 if HW by LW is greater than 2. মনে আছে তো HW এবং LW height by length, ওয়ালের height by ওয়ালের length, ওয়ালের height HW, ওয়ালের length LW. So what you calculate is the ratio between HW and LW, height by length. So height by length যদি less than 1.5 হয়, alpha C equal to 3. আর height by length যদি 2 বেশি হয়, alpha C equal to 2. আর between these two, এই যে 1.5 থেকে 2 এর মাঝখানে যদি থাকে ভ্যালুটা, তখন তোমার ইন্টারপোলেশন করতে হবে। So let's write it down there. যেহেতু লিখতেছি এটাও লিখে ফেলি, alpha C equal to 3 if HW by LW is greater than or equal to 1.5. And alpha C equal to 2 if this is equal to greater than 2. ওইটা বোধহয় ভুল লিখছি, less than or equal to 1.5. তাহলে less than 1.5 হলে alpha C equal to 3 আর greater than 2 হলে alpha C equal to 2. In between হলে you just do interpolation করে এর মাঝখানের, like if HW by LW equal to 1.75, alpha C will be equal to 2.5. half হলে half, ডিসটেন্সটা ততটুকু সেভাবে ইন্টারপোলেট করে ক্যালকুলেট করতে হবে। So you calculate this quantity first. Before you calculate minimum reinforcements, you need to calculate this highlighted quantity first with all these parameters. Now you know all the parameters. এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করে তারপরে তুমি ডিসাইড করবা what are the minimum reinforcements. এবার আসো আমরা এটা দেখি, রেইনফোর্সমেন্ট দেখি। Now you calculate in plane shear. In plane shear মানে required strength যেটাকে আমরা বলি, this VU will be obtained from STAD or from any software. What is the shear force acting in the wall? So if the acting shear force is less than half of this quantity, we calculated this quantity in the last slide, 0.5 into this quantity. If the shear force is less than that, the minimum reinforcement ratio rho L must be at least 0.0012 for number 5 and smaller, and increase to 0.0015 for other deformed bursts. এটা বোধহয় আমার ওখানে লেখা নাই, আমার এখানে আছে তো। The reinforcement ratio almost একই কথা, the reinforcement ratio in the longitudinal direction rho L must be 0.0012 for number 5 and smaller bursts, and increasing to 0.0015 for other deformed bursts. This is the minimum requirement.
বাট এরপরে নতুন বইয়ে একটা ক্লজ অ্যাড করেছে, ইফ দ্য ইনপ্লেন শিয়ার ইজ লেস দেন দিস কোয়ান্টিটি, হুইচ মিনস ইফ দ্য ইনপ্লেন শিয়ার ইজ মোর দেন দিস কোয়ান্টিটি, মিনিমামটা অন্য কিছু হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ফর লং ডিরেকশন শিয়ার রেইনফোর্সমেন্টস। আর ট্রান্সভার্স ডিরেকশনে হচ্ছে একটু বেশি হবে, rho t must be at least 0.0020 for number 5 and increases to 0.0025 for other birds. We have reinforcements আপাতত বাদ দিই, এটা সো মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো আমার মনে হয় একই রকমই আছে। ও আছে তো এই যে, সো উপরের দুইটা রিকোয়ারমেন্ট ফর long direction rho L and for short direction rho T. Short direction না, horizontal direction, transverse বা horizontal. So long direction এর রিকোয়ারমেন্ট হচ্ছে 0.0012 আর transverse direction এর 0.002 for number 5. আর increasing to, যদি নাম্বার 5 এর চেয়ে বড় রড দেওয়া হয় তাহলে 0.0015 for long direction and 0.0025 for other birds. So these are the requirements when shear is less than that quantity. Shear is less than this quantity. So if the shear is greater than this quantity, just একটু চেঞ্জ হবে। চেঞ্জটা যে এখানেও আছে, if the shear is less than, ওই যে কোয়ান্টিটিটা এখানে চেঞ্জ হয়েছে, long direction bar, transverse direction is 0.025, ওখানে ছিল 0.002, এখানে হচ্ছে সবকিছুর জন্য 0.025, and long direction bar should be calculated based on this formula. আমার মনে হয় এইটুকুই, এই রেইনফোর্সমেন্টস এর কনসিডারেশন এইটুকু জানলেই চলবে আর কি। এরপরে আমরা ক্যালকুলেট করব, ইফ দ্য ক্যালকুলেটেড ভ্যালুজ আর লেস দ্যান দিস, ইউ হ্যাভ টু প্রোভাইড দিস জেনারেল কনসিডারেশনস। ক্যালকুলেটেড ভ্যালু যদি এর চেয়ে বেশি হয়, you will go provide that one. ক্যালকুলেট করে যেটা পাওয়া যায় সেটা প্রোভাইড করতে হবে। বাই দ্য ওয়ে, ক্যালকুলেশন ইজ ইজি। ক্যালকুলেশনে যখন আমরা যাব, একটু পরেই যাব, তখন দেখবো যে ক্যালকুলেশন ইজ ভেরি ইজি। You just need to apply the minimum requirements on the calculated reinforcements. আচ্ছা, স্পেসিং এরও কিছু রিকোয়ারমেন্ট আছে, জটিল রিকোয়ারমেন্ট। এটা চেঞ্জ হয়েছে কিনা আই এম নট শিওর। এগুলো পড়া লাগবে না, এখানে কিছু বইয়ে কিছু আর্গুমেন্ট আছে, এসিআই কোডের সাথে বইয়ের রাইটার যারা তাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে, এই জিনিসটা ওরা এখানে বলেছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর ডিজাইন। দিস ইকুয়েশন tells you the vertical force carrying capacity, which is called basically nominal axial load capacity. Basically, nominal axial load capacity is calculated by using this formula. 0.55, এটা খুব easy to understand. 0.55 F prime C AG. You understand F prime C, you understand AG. AG is the gross cross-sectional area, which means LW times H. আর তার সাথে যে KLC by 32H, এটা হচ্ছে ওই যে স্ট্যাবিলিটির জন্য আসে, ওই যে বাকলিং কন্ট্রোল করার জন্য, বাকলিং এর একটা কি আছে, ইফেক্টিভ লেংথ ফর্মুলা আছে, K is called the effective length factor বলে বোধহয়, effective length factor. I think you learned it in your solid mechanics course. If the two ends are pin, দুই প্রান্তেই যদি হিঞ্জ সাপোর্ট থাকে তাহলে ইফেক্টিভ লেংথ ফ্যাক্টর হচ্ছে 1, দুই দিকে ফিক্সড থাকে ইফেক্টিভ লেংথ ফ্যাক্টর হচ্ছে 0.8। কিন্তু আমাদের এখানে তো কংক্রিট, তো এটা তো ডিফারেন্ট, সো আমাদের কে এর ভ্যালুর জন্য তিনটা কন্ডিশন এখানে দেওয়া আছে। ভ্যালু অফ কে হচ্ছে 0.8 if the walls braced against lateral translation and restrained against rotation, which basically means fixed. And wall 1 হবে যদি
এটা পিন থাকে, বেসিক্যালি এগেইনস্ট ল্যাটারাল ট্রান্সলেশন বাট আনরেস্ট্রেইনড এগেইনস্ট রোটেশন এট বোথ এন্ডস। সো এটা পিন থাকলে 1, ফিক্স থাকলে 0.8, আর যদি ব্রেসিং নাই থাকে, ওয়াল যদি ফ্রি থাকে তাহলে 2। So basically এখানে কে ফ্যাক্টরটাই নতুন ইনক্লুশন। ইউ নো এলসি ইজ হাইট। এই যে বলেছিলাম না আগেও, হাইট অফ দ্য ওয়াল এই বইয়ে কখনো দিয়েছে HW, কখনো দিয়েছে এলসি। সো তোমাকে দুইটাই মনে রাখতে হবে আর কি। So this equation will give you the nominal axial load capacity. সেটাকে অবশ্যই 0.65 দিয়ে মাল্টিপ্লাই করে ডিজাইন axial force calculate করতে হবে। So if your wall is just a bearing wall, doesn't resist any lateral force, তখন this is the only equation you need to use. তোমার ওয়ালটা যদি ওই যে ক্লাসের শুরুতে, আজকে অনলাইন ক্লাসের শুরুতে বলেছিলাম না, if you are designing a large gymnasium or airport or large industrial building, যার শুধু দুই পাশে দুইটা বিয়ারিং ওয়াল দেওয়া হবে, কোনো কলাম দেওয়া হবে না, দুই পাশে বিয়ারিং ওয়াল দিয়ে উপরে একটা রুফিং ম্যাটেরিয়াল, যে কোনো একটা স্টিলের ট্রাস হতে পারে, টিম্বার ট্রাস হতে পারে, বা ফোল্ডেড প্লেট স্ট্রাকচার হতে পারে, এনি সর্ট অফ রুফ থাকতে পারে উপরে। দুই পাশে যদি বিয়ারিং ওয়াল থাকে, জাস্ট রুফের লোড ক্যারি করতেছে, কোনো ল্যাটারাল লোড নিচ্ছে না। So this equation is the only equation you use to calculate the axial load capacity of that wall. এই axial load capacity ক্যারি করতে পারে, এটার জন্য ডিজাইন করে দিলে হবে। তবে ওই মিনিমাম রেইনফোর্সমেন্টস গুলো দিতে হবে। এই মিনিমাম রেইনফোর্সমেন্ট হচ্ছে এইটা, কারণ এখানে শিয়ার ফোর্স অলমোস্ট নাই, সো এটা এখানে থাকবে। সো তোমার মিনিমাম রেইনফোর্সমেন্ট লং ডিরেকশনে 0.0012 এবং ট্রান্সভার্স ডিরেকশনে 0.0015, এইটা মেনটেন করতে হবে, মিনিমাম রেইনফোর্সমেন্ট দিতে হবে। এবং মিনিমাম থিকনেসের সেই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ওয়ালের জন্য, যে মিনিমাম থিকনেস হচ্ছে এই তিনটার মধ্যে যেটা হাইয়েস্ট সেটা। সো ইফ ইউ আর ডিজাইনিং এ বিয়ারিং ওয়াল that has no shear force, তোমার ব্যাপারটা খুব সিম্পল। তোমার প্রথম কাজ, use this equation to calculate the carrying capacity of the wall, then you just use minimum requirements for thickness and minimum requirements for reinforcements. That is enough for your bearing wall design. তোমাদের এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 14.1 bearing wall design, জাস্ট এটাই ফলো করেছে। They calculated the load, total load, which is dead load plus live load করে total load calculate করেছে, then carrying capacity calculate করেছে using exactly the same equation multiplied with 0.65, সেটার সাথে এটা কম্পেয়ার করে দিয়েছে আর কি। এখানে তোমরা কনফিউজ হয়ো না, এটা ডেড লোড আর লাইভ লোডই, WU টাই ওদের লাইভ লোড, গিভেন লাইভ লোড 15,000 পাউন্ড পার ফিট। দেন মিনিমাম রেইনফোর্সমেন্ট এবং মিনিমাম থিকনেস গুলা অ্যাপ্লাই করে দিয়েছে। নাও উই উইল সি মোর স্পেসিফিকেশনস ফর শিয়ার ওয়ালস। আমরা এখানে যাই, আমরা এবার জেনারেল কনসিডারেশন ফর থিকনেস গেলাম, তো বলেছি বোধহয়, হ্যাঁ। দেন জেনারেল কনসিডারেশনস ফর রেইনফোর্সমেন্টস হলো, দেন স্পেসিং এর কিছু রিকোয়ারমেন্ট আছে, স্পেসিং এর কিছু ডিটেইলিং এর কিছু প্রবলেম আছে। নাম্বার 1 আমরা আন্ডারলাইন করি, reinforcement spacing S মানে ট্রান্সভার্স স্পেসিং must not exceed 3 into thickness or 18 inch. স্পেসিং ক্যালকুলেট যাই করো না কেন, স্পেসিং এর চাইতে কম, সরি এর চাইতে বেশি হতে পারবে না, কম হতে হবে। Furthermore, যদি আমরা মিনিমাম রেইনফোর্সমেন্ট না দিয়ে মিনিমামের চেয়ে বেশি রেইনফোর্সমেন্ট দেই, মানে শিয়ারের জন্য রেইনফোর্সমেন্ট দরকার হয়, মিনিমামের চেয়ে বেশি রেইনফোর্সমেন্ট দরকার হয়, তাহলে ম্যাক্সিমাম স্পেসিং মাস্ট অলসো বি লেস দেন LW/3 for transverse reinforcement
and LW by 5 for longitudinal reinforcements. So both the conditions must be met. Third condition ta khub serious mone rakhba. If your wall thickness is greater than 10 inch, reinforcements must be distributed in 2 layers parallel to wall faces. তাহলে তোমার, let's see here, if the thickness of the wall is more than 10 inch, এখানে যে reinforcement দেখানো আছে thickness must be was greater than 10 inch. So you see there are 2 nets, দুইটা নেট হয়েছে ওয়ালের দুই সাইডে। এটাও নিয়ম আছে, ইন্টারনাল সাইডে ক্লিয়ার কভার 3/4 ইঞ্চ, এক্সটার্নাল সাইডে ক্লিয়ার কভার 2 ইঞ্চ মনে হয়। সো দুইটা সাইডে দুই রকম ক্লিয়ার কভার দিয়ে দুইটা নেট দিতে হবে ইফ ইউর ওয়াল ইজ মোর দেন 10 ইঞ্চ থিক, 10 অর মোর। আর তোমার ওয়াল যদি 10 ইঞ্চির চেয়েও চিকন হয়, পাতলা হয়, থিন হয়, less than 10 inch হয়, তখন একটা নেট হবে মাঝখানে, one single net, ঠিক মিড প্লেনে একটা নেট হবে। সো এটা খেয়াল রাখতে হবে, if your wall thickness is greater than 10 inch, your reinforcement must be distributed in 2 layers parallel to wall faces. তারপরে ক্লিয়ার কভারের কথা বলেছে, when you place reinforcements in 2 layers, at least half or not more than 2/3 of the reinforcements must be at least 2 inches and not more than h/3 from the exterior face. তাহলে এটা যেটা মিন করে, if you have a shear wallটা আমরা ইউজুয়ালি বিল্ডিং এর পেরিফেরির দিকে দেই। সো shear ওয়ালের এক সাইড থাকে exposed to the outer environment, shear ওয়ালের আরেক সাইড থাকে বিল্ডিং এর ভেতরের সাইডে। সো তোমার বুঝতে হবে যে যেই shear ওয়ালের যেই সাইডটা বাইরের দিকে আছে সেখানে বৃষ্টি পড়বে, রোদ লাগবে, it's in the exterior side বিল্ডিং এর। সো ওই সাইডে ক্লিয়ার কভার বেশি লাগবে, ওই সাইডে ক্লিয়ার কভার থাকবে 2 ইঞ্চি ক্লিয়ার কভার, এবং ওই সাইডে রেইনফোর্সমেন্ট একটু বেশি দেওয়ার প্রভিশন রাখা যায়। মানে তুমি দুইটা নেট করবা, তো আউটসাইডের দিকে একটা নেট করবা, ইনসাইডের দিকে আরেকটা নেট করবা। তুমি আউটসাইডের দিকে চাইলে 2/3 অফ রেইনফোর্সমেন্ট নিয়ে যেতে পারবা ম্যাক্সিমাম, এর বেশি পারবা না অবশ্য, অ্যাটলিস্ট হাফ অর নট মোর দেন 2/3। সো আউটসাইডের দিকে, এক্সটেরিয়র সাইডের দিকে তুমি বেশি রেইনফোর্সমেন্ট রাখতে পারবা, ইন্টেরিয়র সাইডে একটু কম রাখতে পারবা। Then remaining portion of reinforcement তোমার interior side পড়বে, is placed at 3/4 inch clear cover দিয়ে এবং not h/3 from the interior surface, not more than h/3, মানে 3/4 নরমালি দেওয়া হবে, বাট বেশি ভিতরে ঢুকাই দিও না আর কি, h/1/3 এর ভিতরে ঢুকাই দিও না। So we talked about these reinforcements. এই যে একটা লেয়ার, I think এই যে আরেকটা লেয়ার, দুইটা নেট আছে, একটা এক্সটেরিয়র সাইডে আর একটা ইন্টেরিয়র সাইডে। এক্সটেরিয়র সাইডে ক্লিয়ার কভার 2 inches, ইন্টেরিয়র সাইডে ক্লিয়ার কভার 3/4 inches। দেন কোন সাইডেই h/3 এর বেশি ভিতরে ঢুকানো যাবে না। I think these are the requirements for, আর যদি 10 ইঞ্চির কম হয় তাহলে একটা লেয়ারই হয়ে যাবে। দেন ফাইনালি এই যে এইগুলো কর্নার রেইনফোর্সমেন্টস, these are like column reinforcements, এগুলো ইউজুয়ালি মোটা রড হয়, not narrower than number 5, at least number 5 অথবা তার চেয়ে মোটা রড দিতে হয় এবং ক্যালকুলেট করতে হয়। So near the corners, at least 2 number 5 burrs
with 2 layers of reinforcements in both directions. এত কম লাগে না, আরো বেশি লাগে? আমার মনে হয় এটা কর্নারের কথা বলে নাই, দিস ইজ ওপেনিংস এর কথা বলেছে, শিয়ার ওয়ালে ওপেনিং থাকলে সেটার কথা বলেছে। সো এটা ওটা বলে নাই। কর্নার রেইনফোর্সমেন্টটি আমরা পরে আলাপ করব। কর্নার রেইনফোর্সমেন্ট গুলো বেসিক্যালি কলামের মতো, আমরা ওই টাই রড দিয়ে কলামে যেরকম টাই বার দিয়ে দিয়ে কলামের মেইন রেইনফোর্সমেন্টকে আটকে রাখা হয়, এখানে অনেকটা এরকমই, ইউনিট টাইজ। এই রেইনফোর্সমেন্ট গুলো একদম কলামের মতোই, উইল ক্যালকুলেট ইট। আমরা একটু পরে বেন্ডিং, আজকে সময় নেই তো, তাহলে নেক্সট কাজটা ক্লাসে করতে হবে। এটা রিইনফোর্সমেন্টস ফর ওপেনিংস, যদি শিয়ার ওয়ালে ওপেনিং থাকে তখন কি করতে হবে, নাম্বার 4 প্রভিশন আছে সেটাই। নেক্সট, I think you should look at this figure first. এটা বই থেকেই নেওয়া। This is probably a plan view of a building. Plan view তে তুমি এই যে কলাম দেখতে পাচ্ছ, কলাম কলাম কলাম, যে কলাম আছে, then there are 4 shear walls. shear wall এর নাম দেওয়া হয়েছে A, shear wall A, এটা shear wall এর ক্রস সেকশন, লেংথ আছে, হাইট তো এখানে বোঝা যাচ্ছে না, ইটস এ প্ল্যান ভিউ। shear wall B, shear wall C, shear wall D. The logic is, যখন লোড আসবে এই ডিরেকশনে, লোড যখন এই ডিরেকশনে আসবে তখন এ এবং বি এই দুটি শিয়ার ওয়ালই এই লোডকে রেজিস্ট করবে। ওইটা ছবিতে দেখানো আছে, এই যে দেয়ার আর লোডস, এই যে অ্যারো হেডেড লাইনগুলো, উইন্ড বা আর্থকোয়েকস, এই লোডগুলো যখন আসবে তখন সি এবং ডি এই দুটো শিয়ার ওয়াল সম্পূর্ণ ইনএফেক্টিভ, কোনো কাজই করবে না। শিয়ার লোডস উইল বি রেজিস্টেড বাই এ এন্ড বি। তাহলে সিডি কাজ করবে কখন, যখন লোড এমনে আসবে, যখন এইভাবে লোড আসবে, এই হরিজন্টাল লোড যখন আসবে, মানে এই প্ল্যান ভিউতে হরিজন্টাল, তখন শিয়ার ওয়াল সি এবং ডি এফেক্টিভলি শিয়ার রেজিস্ট করবে, এ এবং বি শিয়ার ওয়াল দুইটা তখন কোনো কাজেই রাখবে না। দিস ইজ অলওয়েজ দ্য কেস। আমরা এইভাবেই শিয়ার ওয়াল ডিজাইন করি। আমরা শিয়ার ওয়াল গুলোকে এমনভাবে অ্যালাইন করে দিই যেন one particular direction of load is resisted by one particular set of shear walls. আচ্ছা, তোমাদেরকে আমি একটু জিজ্ঞেস করি, আজকে কি শেষ করে দিব নাকি ক্লাসে ফেস টু ফেস শেষ করব? স্যার ক্লাসে আমার সাথে মনে হচ্ছে যে আমি যদি এখন তোমাকে ক্যালকুলেশন যদি আমি সব করে ফেলি এখন, আই স্টিল হ্যাভ অলমোস্ট 15 মিনিটস, কিন্তু আমার মনে হয় অনলাইন ক্লাসে ক্যালকুলেশন করলে কেউ বুঝবে না। ক্লাসে হোয়াইট বোর্ডে ক্যালকুলেশন করলে সবাই একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, তাই না? Yes, sir. যাওয়ার আগে আমি আরেকটু বলে যাই, শিয়ার ওয়াল ডিজাইন কিন্তু খুব সোজা, আমি স্লাইডগুলো দেখিয়ে যাই, সুবিধা হবে। ফার্স্ট অফ অল তুমি ডিজাইন করবা সে অ্যাজ এ বিয়ারিং ওয়াল। দেয়ার ইজ এ ভার্টিক্যাল ফোর্স PU, মনে করো PU ইজ এ ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাইড টু ইউর ওয়াল। তুমি শুধু ওই যে ইকুয়েশনটা দেখিয়েছি না, ইকুয়েশনটা ইউজ করে এটার ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করবা। ফাই যে কলামের জন্য যেটা ছিল 0.65, দেন F prime C, AG মানে হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়াটা, মনে করো এটা 12 ফিট লম্বা ছিল, LW 12 ফিট,
12 multiplied with 12 মানে 12 ফিট থেকে ইঞ্চে গেল, আর এটা থিকনেস মনে করো 12, এটা থিকনেস মনে করো 12, মানে এটা 12 ফিট লম্বা এবং 1 ফিট মোটা। সো 12 ইন্টু 12 ইন্টু 12। দেন কে হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। আমাদের বাংলাদেশে আমরা সব সময় এগুলোকে দুই উপরে এবং নিচে ফিক্সড মনে করি। উপরে এবং নিচে পিন পিন থাকার সম্ভাবনা অলমোস্ট নাই, তবে উপরে ফ্রি থাকতে পারে ক্যান্টিলিভার। স্যার স্যার আপনার অডিও আসছে না। স্যার আপনার সাউন্ড আসতেছে না। কোন একটা সাপোর্টে রেখে একটা ছোট্ট ক্যালকুলেশন দেখিয়ে দিলাম। স্যার আপনার এতক্ষণ সব কথাগুলো কেটে কেটে আসছে স্যার। ঠিক আছে স্যার, ক্যান্টিলিভার পর্যন্ত এসেছে। হ্যালো, তোমরা কি এখন আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। না, আমার দোষ নাই। হ্যাঁ, আমাকে একজন কল দিয়েছিল।
আমাকে তো ইউজুয়ালি আমার মোবাইলে খুব একটা কল টল আসে না, একজন কল দিয়েছিল, ধরিও নাই, কেটে দিয়েছি। এই এই সুযোগে আমার অডিও কেমনে যেন চলে গেছে আর কি। তো যাবার আগে, so this is how you calculate for axial load capacity. Then you consider the shear wall to be a vertical cantilever. ব্যাপারটা এরকম, এই যে এই ছবিটার দিকে তাকাও, এই একটা shear wall, এই যে সাপোর্টেড এট দ্য বেস, মাটিতে সাপোর্টেড হতে পারে বা যে কোনো একটা ফ্লোরে সাপোর্টেড হতে পারে, দেন ইট গোজ আপ। যখন এটাতে ল্যাটারাল লোড পড়ে, ইট অ্যাক্টস লাইক এ ক্যান্টিলিভার, ইট অ্যাক্টস লাইক এ ক্যান্টিলিভার। সো আমরা শিয়ার ওয়ালকে এভাবে একটা ভার্টিক্যাল ক্যান্টিলিভার হিসেবে ডিজাইন করবো, এই ছবিটার মতো বা এটার মতো। এত লং হয় না, মেবি এটার মতোই আর কি। ইটস লাইক এ supported at one end and acting like a cantilever. So cantilever হলে যা হয়, if you consider this to be a cantilever, there will be a bending moment at the base and there will be a shear force at the base. তো আমরা এই জিনিসটাকেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা এই যে দেখলাম। So একটা shear force কাজ করছে on a cantilever. This is the base at the on the ground অথবা on a floor. So we design it structurally, আমরা এটাকে এর সাথে কম্পেয়ার করি। এখন you have a bending moment and you have a shear force, তাই না? So you just design the cantilever, the wallটা হচ্ছে এই যে length of the wall হচ্ছে এই যে এখান থেকে পর্যন্ত LW, height of the wall হচ্ছে এখান থেকে এই পর্যন্ত long. So you just calculate AS for moment, put it at the corner, and you calculate shear. আমরা যেভাবে স্টিরাপ ডিজাইন করেছি না, স্টিরাপ ডিজাইনের ইকুয়েশন মনে আছে? স্টিরাপ ডিজাইনের এই ইকুয়েশন গুলো আমি নেক্সট ক্লাসে বলবো। স্টিরাপ বেসিক্যালি আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, অত সব হাবিজাবি দেখার দরকার নেই। We shall use this equation for calculating transverse reinforcements, যেটাকে আমরা AT বলেছি, transverse reinforcements। ক্যালকুলেশনটা আমরা নেক্সট ক্লাসে করব। ফাইনালি shear wall এর ক্রস সেকশনটা এরকম দেখা যাবে। I took this figure from your book. দুই কর্নারে এরকম রড থাকবে আর ট্রান্সভার্সটা মেইন রেইনফোর্সমেন্ট, এটা এই যে এটা লং যেটা, আর এই ছোট ছোট গুলো হচ্ছে লংজিটিউডাল ডিরেকশনে। So we'll solve the problem in the class.